বিমার ক্ষেত্রে কিছুক্ষণ আগে উনি যেটা বললেন এটা দেখেন কতখানি শকিং, যে যেখানে একটা ব্যক্তির বিমার লিমিট দেওয়া রয়েছে 3,75,000 টাকা হলে পর্যন্ত তার ট্যাক্স দেওয়া লাগবে না। ওয়ারাজ আমার একটা এজেন্ট উনি বলছেন বছরে 80,000 টাকাও তার হয়তো হয় না, তার কাছ থেকে আপনি 5% করে কেটে রাখছেন টিডিএস হিসাবে। তাহলে এটা কতখানি বৈষম্যমূলক আচরণ, যেখানে এই সেক্টরটার মানে নানান রকম দুর্বলতা রয়েছে। আমাদের মানে বিমা জ্ঞান সম্পন্ন লোকের অভাব রয়েছে, বিমার সম্বন্ধে এখনও লোকের অ্যাওয়ারনেসটা সেইভাবে ক্রিয়েটেড হয়নি। সেইখানে যেখানে আমরা চাইছি, তো এই জিনিসগুলো তো বিপরীতমুখী হয়ে কাজ করছে, বরঞ্চ এইটাকে কি বলবো ওভারলোডেড করে দেওয়া হচ্ছে, ডিসকারেজ করার মতো কাজ হচ্ছে। কারণ যেই লোকটা 80,000 টাকা করছে আর আরেকটা লোক এমনিও 3,75,000 টাকা পর্যন্ত ইনকাম পর্যন্ত তার কোনো দেওয়া লাগছে না, আর সে 80,000 টাকা করে সে 5% ট্যাক্স দিয়ে দিচ্ছে। তো এইটা তো ভীষণ একটা বৈষম্যের ব্যাপার হচ্ছে। আর আরেকটা যেটা জিনিস হলো, দেখেন আমরা যেটা চেয়েছিলাম যে রেগুলেটরের কাছেও আমাদের চাওয়া না, যে রেগুলেটর আমাদের কাছে ইউএমপি বলে একটা করেছে, ইনফরমেশনের জন্য ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্ম করেছে। সেটার জন্য তাদেরকে রেগুলার টাকা দেওয়া লাগে। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে, রেগুলেটর যারা হবে তারা তো প্রফিট আর্নিং কোনো প্রতিষ্ঠান না, এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যেই ইনফরমেশানগুলো দরকার সেটা সেই করে আমার কাছে কালেক্ট করবে। আমি তাকে ইনফরমেশান দিতে বাধ্য, কিন্তু আমি টাকাটা কেন দিব? এটা তো পার্ট অফ ইট, এটা আমাকে তো পেনালাইজ করা হচ্ছে। বরঞ্চ সিস্টেমটাকে ডেভেলপ করে তারা এমনভাবে করুক, কারণ রেগুলেটর তো কোনো সার্ভিস প্রোভাইডার না, সে আমাকে রেগুলেট করবে তো যে জিনিসটা আরও স্মুথ গ্রোথের জন্য। কিন্তু সেইটা না করে ধরেন আমি পলিসি ইস্যু করছি, করছি, এখন ম্যাক্সিমাম অফিসগুলো হয়তো ইন্টিগ্রেটেড করতে পারেনি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপার্টমেন্টের জন্য তাদের অটোমেশন আছে। তো সেইখানে সেই ইনফরমেশানগুলো আমরা এমনিও দিতে পারি। তো এখন এই ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্মটা করে আমাদের কাছে বেশ একটা উচ্চ হারে টাকা নিয়ে যাওয়া হচ্ছে, যেটা আমার মনে হয় ঠিক না। আর তাছাড়াও কর্পোরেট কর হার কমানোর পাশাপাশি কৃষি বিমা, গবাদি পশু বিমা সহ কয়েকটি বিমার প্রিমিয়ামের উপর ভ্যাট ও কর্পোরেট কর প্রত্যাহার চেয়েছে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। এর পিছনে যুক্তি কি? এর পিছনে যুক্তি হলো যে জিনিসটাকে আমি তো বললাম যে এই শ্রেণীর লোক, ধরেন কৃষক, একটা ওর বিমা সম্বন্ধে অ্যাওয়ারনেসই নাই, তাকে এইটা আস্তে আস্তে অভ্যস্ত করে আনতে হবে। অভ্যস্ত করে আনতে হলেই তাকে এই জিনিসটা যতদূর সম্ভব আমাদের হিসাব অনুযায়ী করে মিনিমাম প্রিমিয়ামে তাকে ম্যাক্সিমাম বেনিফিট দিতে হবে। তো এখন যদি এই লোকটাকে আমি একটা হিউজ অ্যামাউন্ট ডিমান্ড করি, তাহলে কারণ এর সাথে ভ্যাট স্ট্যাম্প যোগ করে একটা বড় অ্যামাউন্ট চলে আসে, যেটা দেখা যাচ্ছে যে অনেক সময় প্রিমিয়ামের সমান সমান হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা হলে তো আমি জিনিসটা সেল করতে অসুবিধা হবে এই লোকটার কাছে। যেইখানে দেখেন একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, আমি যদি লোকের অ্যাওয়ারনেস থাকতো, 1 লক্ষ টাকার একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি আমাদের হিসাবে 69 টাকার মতো লাগে। তো 69 টাকাকে যদি আপনি 52 সপ্তাহ দিয়ে ভাগ দেন, তাহলে সপ্তাহে মাত্র 1 টাকা 34 পয়সা করে পড়ছে। তো এইটা যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, তাহলে দেখতেন প্রিমিয়াম জেনারেশন, মানে আমি তো কম করে হলে 6 কোটি লোকের করতে পারতাম, এবং এটা সামাজিক সুরক্ষার কাজ করত। কারণ একটা মেশন উপরে উঠে কাজ করতে হতে পড়ে যেয়ে সে মারা গেলে কি হয়, তখনকার মালিক কিছু টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করে ছেড়ে দিল। কিন্তু সে যদি বিমার আওতায় থাকতো, তাহলে কিন্তু সে 1 লক্ষ টাকা পেয়ে যেত। সেটা তার ফ্যামিলি পেলে, সে ফ্যামিলিটা কোনো রকম একটা ছোট দোকান করে কিংবা একটা গরু কিনে দুধ বিক্রি করে তার বাচ্চা কাচ্চার পড়াশোনার ব্যবস্থা করতে পারত। সেইটা না হয়ে এই লোকটা যখন মরে যাচ্ছে, তার পরের দিনই তার ফ্যামিলি কিন্তু সমাজের জন্য লায়াবিলিটি হয়ে যাচ্ছে। যেটা বিমা থাকলে এই ছেলেপিলেগুলো পড়ালেখা করে মানে একটা সুন্দর সুস্থ জীবনযাপন করত। আর আলটিমেটলি কি হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্টে একটা পরিবার নিঃস্ব হয়ে যাওয়া মানে কি, সে তার গ্রামের যেইটুকুন জমি জমা আছে সেটা বিক্রি করে দিচ্ছে। সুতরাং ল্যান্ডলেসের সংখ্যা বাড়ছে।